হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভিজ ফেয়ার। রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি উপন্যাস অবলম্বনে 2011 সালে ঋতুপর্ণা ঘোষ মুভিটি নির্মাণ করেন। মুভিটির IMDb রেটিং 7.7 আউট অফ 10। সমাজ এবং গভীর আবেগ মিশ্রিত রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ মাস্টারপিস মুভি নৌকাডুবি। ঋতুপর্ণা ঘোষের ছোঁয়ায় আরো উজ্জ্বল হয়ে উঠেছে মুভিটি। যদি আপনাদের মুভির কাহিনী শুনতে ভালো লাগে আর আমার নেরেশন আপনাদের পছন্দ হয়, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন এক্সপ্লেন শুরু করা যাক। মুভি শুরু হয় একটি চিঠির মাধ্যমে। রমেশ তার প্রেমিকা হেমাকে একটা চিঠি লিখছে। সেই সময় দুজন প্রেমিক প্রেমিকা চিঠির মাধ্যমে একে অপরকে মনের কথা লিখে পাঠাতো। এই সময়ের মতো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ছিল না তখন। রমেশ চিঠিতে লিখে, গত 2 দিন হলো কলকাতায় একটা নতুন বাড়ির সন্ধান পেয়েছি। বড় বড় 3টি রুম, তাছাড়া বারান্দা, রান্নাঘর, কলতলা এবং উঠোনও আছে। বাড়িটি অনেক প্রশস্ত। তোমার অপছন্দ হবে না। বাড়ির পশ্চিমের ঘরটা আমাদের পড়াশোনা, গান বাজনার জন্য বেশ মানাবে। জানালার পাশে আমার পড়ার টেবিল আর দেওয়ালে ঝোলানো থাকবে তোমার পিয়ানো। তোমার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা আছে। সেখানে তুমি আর তোমার রবীন্দ্র উপন্যাস নিয়ে একাকী সময় কাটাবে। বাড়ির একমাত্র শূন্যস্থানটা তুমি এলেই পূর্ণ হবে। তাই ভাবছি এবার তোমার জন্মদিনে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাবটা দিয়েই ফেলবো। রমেশ কলকাতা থেকে আইন নিয়ে পড়াশোনা করছে। হেমা, সম্পূর্ণ নাম হেমা মালিনী। সে শিক্ষিতা, রুচিশীল, মাতৃহীনা, সংস্কৃত মনা বড়লোক ঘরের মেয়ে। হেমার বাবা অন্নদাবাবু মেয়ের বিয়ের চিন্তায় কিছুটা অস্থির হবেই না বা কেন। আগামী জন্মদিনে হেমা 20 বছরে পা দেবে। যদিও অন্নদাবাবু জানে হেমা আর রমেশ একে অপরকে পছন্দ করে। মেয়ের এই পছন্দে বিন্দুমাত্র আপত্তি নেই অন্নদাবাবুর। এইবার হেমার জন্মদিনের আয়োজনটা বড় আকারেরই করা হয়েছে। হেমা ও রমেশের জন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সময় গত হয়ে যাওয়ার পরও রমেশ আসে না। রমেশের অনুপস্থিতিতে ফ্যাকাশে হয়ে পড়ে জন্মদিনটা। হেমা আনমনা হয়ে কোনো মতো জন্মদিনটা পালন করে আর গোটা রাত অপেক্ষা করে রমেশের চিঠি। কিন্তু রমেশ বা তার চিঠি কোনোটাই আসে না। সকালে হেমার দাদা হেমাকে বলে, রমেশ তো কলকাতাতেই নেই, জরুরি ডাক পড়ায় কাল সে গ্রামে চলে গেছে। গ্রামে পৌঁছে রমেশ একটা খারাপ খবর পায়। তার বাবা তাকে বলে, তোমার বিয়ে অনেকদিন আগে আমি এক গরিব বিধবা মেয়ের সাথে ঠিক করে রেখেছি। আগামী 3 দিনের মধ্যে তোমাদের বিয়ে। কথাটা শুনে রমেশের মুখ শুকিয়ে যায়। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বলে, এটা কি করে করলে বাবা? বিয়ে ঠিক করার আগে আমাকে তো একবার জিজ্ঞাসা করতে পারতে। আমি তো কলকাতায় একজনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেখেছি। অন্য কোনো মেয়েকে পত্নী রূপে গ্রহণ করতে পারবো না আমি। তার বাবা রেগে গিয়ে বলে, শহরে থেকে পড়াশোনা করেছো বলে সব সিদ্ধান্ত নিজেই নেবে? বাবা মায়ের সিদ্ধান্তের কোনো মূল্য নেই তোমার কাছে? বাবার ওই অযৌক্তিক কথার উত্তর রমেশ চাইলেই দিতে পারত, কিন্তু রমেশ উত্তর না দিয়ে বাবাকে নমস্কার করে সেখান থেকে চলে যাচ্ছিল। তবে সে যেতে পারে না। দরজায় ওই গরিব বিধবা মহিলা দাঁড়িয়ে। ওই বিধবা মহিলার মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সেই বিধবা মহিলা হাত জোড় করে রমেশের কাছে ক্ষমা চেয়ে বলে, তোমাদের বাবা ও ছেলের মাঝে ঝামেলা বাঁধিয়ে আমি আমার মেয়ে সুশীলাকে এখানে বিয়ে দিতে চাই না। কিন্তু কি করব, আমাদের যেটুকু পুঁজি ছিল তা দিয়ে বিয়ের আয়োজন করেছি। তাই যদি বিয়েটা না হয় তাহলে আমাদের মা ও মেয়ের কাছে বিষ খেয়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। রমেশ কি করবে বুঝতে পারে না। তার মন নরম। ওকালতি করে গরিব দুঃখীদের আইনি লড়াই সে বিনা পয়সায় লড়ে। এরকম রমেশের পক্ষে এই গরিব মহিলাকে খালি হাতে ফেরানো সম্ভব না। তাই সে বিয়েতে রাজি হয়ে যায়। বিয়েতে রাজি হয়েও তার মন হেমার কাছেই পড়ে আছে। তাই তো তার অনিচ্ছায় হওয়া এই বিয়েতে বধূ সুশীলার মুখটা একবারের জন্য সে দেখে না। বিয়ে সম্পন্ন হয়। নববধূকে নিয়ে কলকাতায় ফেরার পথে নদী পার হওয়ার সময় প্রচন্ড গর্জন করতে করতে একটা ঝড় তাদের নৌকা ডুবিয়ে দেয়। মুহূর্তে সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেই অন্ধকার ভয়ঙ্কর রাতও একবার রমেশের চোখে হেমার হাসি মাখা মিষ্টি মুখটা ভেসে ওঠে। সকালে রমেশের জ্ঞান ফিরলে দেখে সে নদীর কিনারায় পড়ে আছে। নদীর ঢেউ রমেশের সংজ্ঞাহীন দেহটাকে এখানে ফেলে রেখে গেছে। রমেশের মনে পড়ে গত রাতের ভয়ঙ্কর তুফানের কথা। নদী সমুদ্রের একটা অংশ, আর কথায় আছে সমুদ্র যা নেই তা ফিরিয়েও দেয়। রমেশ দেখে লাল কাপড়ের মতো কি যেন একটা জিনিস দূরে নদীর ধারে পড়ে আছে। রমেশ দ্রুত সেখানে যায়। গিয়ে দেখে লাল শাড়ি পরা নববধূটি প্রাণহীন ভাবে পড়ে রয়েছে। অতি সুশ্রী মিষ্টি মুখটা। রমেশ ভাবে, ভালোই হয়েছে বিয়ের মণ্ডপে এই মুখটা না দেখে। সেখানে দেখলে এখানে এইভাবে দেখার আনন্দটা কিছুটা বিবর্ণ হয়ে যেত। কিছুক্ষণ পর নববধূটির জ্ঞান ফিরে। সে রমেশকে বলে, আমাকে ছেড়ে যেও না। রমেশ হাত বাড়িয়ে তাকে আশ্রয় দেয়। তারপর মাথায় ঘোমটা টেনে নিয়ে নববধূটি রমেশের সঙ্গে চলে যায়। আর এখানেই শুরু হয় মুভিটির আসল টুইস্ট। তারা রেল স্টেশনে এসে পৌঁছায়। রেল আসতে এখনো দেরি আছে। রমেশ একবার ভাবে হেমাকে চিঠি লিখে তার বিয়ের ব্যাপারটা
জানাবে, কিন্তু পরক্ষণেই মনে হয় না, এইভাবে চিঠি লিখে ব্যাপারটা জানালে হেমার ভালোবাসার অসম্মান করা হবে, তার চেয়ে সামনাসামনি জানানোই ভালো। তাই সে চিঠিটা ছিঁড়ে ফেলে দেয়। রমেশ সুশীলাকে কলকাতার বাড়িতে আনে। এই বাড়িতে সে হেমার সঙ্গে সংসার গড়ার স্বপ্ন দেখেছিল। এই বাড়ির প্রতিটা জিনিসের সঙ্গে হেমার স্মৃতি জড়িয়ে আছে। রমেশের প্রতি মুহূর্তে হেমার কথা মনে পড়ে। রাতে খাওয়ার পর রমেশ সুশীলাকে বলে, তুমি শুয়ে পড়ো, আমি পরীক্ষার জন্য পড়াশোনা করব। বইয়ের মধ্যে রমেশ হেমার একটা ছবি পায়। সেই ছবিটা বইয়ের পিছনে রেখে এক নজরে তাকিয়ে থাকে রমেশ। হঠাৎই দমকা ঝড় বৃষ্টি শুরু হয়। রমেশের জীবনে যে ঝড় আসবে তারই আগাম বার্তা বহন করে আনে এই ঝড়। রমেশ সুশীলাকে ডাকতে ডাকতে বলে, সুশীলা, সুশীলা, দরজা বন্ধ করো, ঝড় বৃষ্টি হচ্ছে। সুশীলা এই ডাক শুনে চমকে ওঠে। আপনি আমাকে এই নামে ডাকছেন কেন? আমার নাম তো সুশীলা নয়, আমার নাম কমলা। রমেশ অবাক হয়ে যায়, হয়তো ঝড় বৃষ্টির জন্য ঠিকমতো শুনতে পায়নি। রমেশ বলে, তোমার বাবা মা তোমার নাম কমলাও রেখেছিল? কমলা বলে, আমার বাবা মা তো ছোটবেলায় মারা গেছে, আমি তো মামা মামির কাছে বড় হয়েছি। রমেশ কিছুই বুঝতে পারে না। সে কমলাকে তার গ্রামের নাম জিজ্ঞাসা করে। যে গ্রামের নাম কমলা বলে, রমেশ তো সেখানে বিয়ে করতেই যায়নি। শেষে রমেশ বলে, তুমি আমার নাম জানো? স্বামীর নাম তো মুখে বলতে পারবে না, তাই ভিতরে গিয়ে স্লেটে সে স্বামীর নাম লিখে আনে, নলিনাক্ষ চ্যাটার্জি। কমলা রমেশকে বলে, আমরা আপনার বাড়ি কাশিতে গেলাম না কেন, কলকাতায় এলাম কেন? বিষণ্ণভাবে চুপ হয়ে বসে থাকা রমেশ বুঝতে পারে, ওই ঝড়ের রাতে শুধু তার জীবনটাই ছিন্ন ভিন্ন হয়নি, তার স্ত্রীও বদল হয়েছে। এই মেয়ে সুশীলা নয়, অন্য কেউ, অন্য কারো বিবাহিতা স্ত্রী। সেই রাতে রমেশ নলিনাক্ষ চ্যাটার্জিকে চিঠি লেখে তার স্ত্রীর ব্যাপারটা জানানোর জন্য, কিন্তু তার স্ত্রী কমলা তার ঠিকানা জানে না, তাই চিঠিটা পাঠাতে পারে না। কিছুদিন পর রমেশ খবর পায় তার বাবা মারা গেছে। রমেশ হেমার সঙ্গে দেখা করতে ইতস্তত করছিল। কোন মুখ নিয়ে সে হেমার সামনে দাঁড়াবে, কি করে সে তার চোখে চোখ রাখতে পারবে? যতই সে হেমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে চাক না কেন, একদিন গঙ্গার ধারে হেমা ও হেমার বাবার সঙ্গে তার দেখা হয়। হেমা ও তার বাবা রমেশের বাবার মৃত্যুর খবরটা জানে, কিন্তু রমেশ যে বিয়ে করেছে সেটা তারা জানে না। রমেশকে একা পেয়ে হেমা জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তোমার বাবার মৃত্যুর দুঃখ তো আমি কম করতে পারবো না, তবে তুমি চাইলে দুঃখটা আমার সঙ্গে ভাগ করতে পারো, যদি আমাকে বিশ্বাস করো। রমেশ হেমাকে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো? যদি বিশ্বাস করো তাহলে এইটুকু জেনে রাখো, আমি তোমার সঙ্গে কখনোই প্রতারণা করব না। এরপর রমেশ বাড়িতে ফিরে। বাড়িতে এসে দেখে ইট পাথর বালির তৈরি 3 রুমের এই বিল্ডিংটাকে সুন্দরভাবে সাজিয়ে বাড়ি বানিয়ে তুলেছে কমলা। এখন থেকে বাড়িতে পুজো অর্চনাও হবে। রমেশ সবসময় তার থেকে দূরে দূরে থাকছে, তাকে এড়িয়ে চলছে দেখে কমলা বলে, আমাকে তোমার একদম পছন্দ হয়নি তাই না? রমেশ অস্বস্তিতে পড়ে বলে, না না, তেমন কোনো ব্যাপার না। কমলা বলে, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। শহরের একজন ডাক্তার আমার মতো গরিব মেয়েকে বিয়ে করতে আসছে শুনে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মানুষটা কেমন হবে তা ভেবে কুল পাচ্ছিলাম না, কিন্তু আপনি খুব ভালো মানুষ। রমেশ জোর করে একটু হাসার চেষ্টা করে কমলাকে বলে, অনেক রাত হলো, যাও শুয়ে পড়ো। মনে মনে ভাবে, বেচারি কমলা এখনো বুঝতে পারলো না আমি তার আসল স্বামী নই। নবদম্পতির মধ্যে যে সম্পর্ক হওয়া উচিত, কমলা তার সাথ না পেয়ে বিষণ্ণ হয়ে পড়ে। ওই রাতেই রমেশ হেমার কাছে ছুটে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। গিয়ে বলে, এক্ষুনি এই মুহূর্তে আমাকে বিয়ে করতে পারবে হেমা? হেমা তো এটাই শোনার জন্য অধীর আগ্রহী ছিল, কিন্তু এখনই বিয়ে কি করে সম্ভব? কাল সকাল হোক, বাবাকে তো বলতে হবে। এটা শুনে রমেশ হেমাকে বলে, তাহলে প্রতিজ্ঞা করো আমার কাছে, আমার সম্পর্কে যাই শোনো না কেন বিশ্বাস করবে না। হেমা মাথা নেড়ে প্রতিজ্ঞা করে। কিছুদিন পরেই এদের বিয়ের তোড়জোড় শুরু হয়। কাপড় কেনার সময় রমেশ কিছু ধুতি শাড়ি এক্সট্রা কেনে। হেমা তার কারণ জানতে চাইলে রমেশ বলে, দূরের কিছু আত্মীয়র জন্য এইসব কিনেছি। রমেশ মিথ্যে কথা বলে, আসলে এইসব কমলার মামা মামির জন্য কিনেছে সে। এরপরে রমেশ মহিলাদের জন্য একটা সংস্থায় যায়। সেখানে গিয়ে সে কমলার কাহিনী বলে। তারপর কমলাকে সেখানে থাকা পড়াশোনার ব্যবস্থা করে সেখান থেকে চলে যায়। কমলাকে সেখানে রাখলেও রমেশ সরকারি দপ্তর, থানায় নিয়মিত চক্কর কাটে, কোথাও থেকে যদি কমলার স্বামীর খোঁজ পাওয়া যায় এই আশায়। অন্যদিকে অন্নদাবাবু বিয়েতে নিমন্ত্রণের জন্য অতিথিদের সূচিপত্র তৈরি করে। সেই সময় হেমার দাদা এসে রমেশের প্রথম বিয়ের খবরটা তাকে জানায়। শুধু তাই নয়, সে কমলাকে সংস্থা থেকে ছাড়িয়ে রমেশের কাছে রেখে যায়। রমেশ বুঝতে পারে সে অনেক দেরি করে ফেলেছে। এই মিথ্যা খবরটা সে আর কোনোমতেই সত্য প্রমাণ করতে পারবে না। অন্যদিকে হেমা এই খবরে প্রচন্ড আঘাত পায় মনে। ভাঙা মনে শরীর সুস্থ রাখা যায় না, সে অসুস্থ হয়ে পড়ে। 7 দিন পর হেমার দাদা হেমার জন্য একটা বিয়ের প্রস্তাব আনে। ছেলেটা তারই বন্ধু। সে হেমাকে মনে মনে অনেকদিন ধরে ভালোবাসে। এই বিয়ের প্রস্তাব শুনে অন্নদাবাবু বলে, হেমা যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে তার কিছুই করার নেই। সে মেয়ের অসম্মতিতে জোর করে বিয়ে দেবে না। রমেশের পক্ষে এখানে থাকা আর সম্ভব নয়। অনেক খোঁজার পরেও সে
সে কমলার স্বামীর কোনো খোঁজ পায় না। তাই সে সিদ্ধান্ত নেয় কমলাকে নিয়ে অন্য কোথাও চলে যাবে। সেখানে সে কমলাকে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করবে। এখান থেকে যাওয়ার কথা শুনে কমলা বলে, চলো আমরা কাশিতে যাই, সেখানে তো তোমার মা থাকে, সেখানেই চলো। রমেশ কথাটা এড়িয়ে যায়। হেমার দেওয়া সব চিঠি রমেশ নদীতে ভাসিয়ে দেয়। পুরনো সব স্মৃতি নষ্ট করে ফেলে, যাতে নতুন জীবন শুরু করতে কোনো রকম বাধা না আসে। এদিকে অন্নদা বাবু হেমাকে স্নেহ করে বলে, তুমি কি তোমার দাদার আনা বিয়ের প্রস্তাবে রাজি? হেমা বলে, বাবা, আমি তোমাকে আর দাদাকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিতে চাই না। তোমরা এখন আমার জন্য যা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব। তার বাবা বলে, মনের মধ্যে যে আছে তাকে জোর করে তাড়াতে চেষ্টা করিস না মা। তুই তো জোর করে তাকে মনের মধ্যে ডেকে আনিসনি, তাই ধাক্কা দিয়ে জোর করে তাকে বার করেও দিতে পারবি না। যে ঘটনা এখন এত বড় মনে হচ্ছে তোর, সময়ের সাথে তা অনেক ছোট হয়ে যাবে। সময়ের চেয়ে বড় ঔষধ আর কিছুই হয় না। হেমা উঠে দাঁড়িয়ে তার বাবাকে জড়িয়ে ধরে, শক্তি সঞ্চয় করে নতুন ভাবে জীবন শুরু করার জন্য। তার বাবা প্রতি পদে তার সঙ্গেই থাকবে। এদিকে রমেশের নতুন সংসার ভালোভাবেই চলছে। একদিন কমলা খবরের কাগজে তার নামে একটি বিজ্ঞপ্তি দেখে, অমুক তারিখে গঙ্গা নদীতে ঝড় আসার কারণে নৌকাডুবি হয়। সেখানে এক নববধূকে পাওয়া যায়। বধূটির নাম শ্রীমতী কমলা দেবী। তার স্বামী শ্রীযুক্ত নলিনাক্ষ চট্টোপাধ্যায়। সে কাশী নিবাসী। কারো পরিচিতা হলে যোগাযোগ করবেন। এই বিজ্ঞপ্তি পড়ে কমলার পায়ের নিচের মাটি সরে যায়। এতদিন ধরে যে মানুষটার সাথে সে সংসার করছে সে তার স্বামী নয়, এই জন্যে সে আমাকে স্ত্রী হিসেবে কখনোই গ্রহণ করেনি। এই দুঃখ কমলা সহ্য করবে কিভাবে? তার সবকিছু এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল। এই জীবনের বোঝা সে আর বইতে পারবে না। তাই সুসাইড নোট লিখে রমেশের বাড়িতে ছেড়ে চলে যায় আত্মহত্যা করার জন্য। বাড়ি ফিরে রমেশ কমলাকে সর্বত্র খোঁজে, কিন্তু খুঁজে পায় না। রমেশের অনুতাপ হয়, হয়তো আমারই ভুল ছিল, আমি চাইলে তাকে সাংসারিক সুখ দিতে পারতাম। অন্নদা বাবু হেমার মন ভালো করার জন্য তাকে নিয়ে কাশিতে বেড়াতে আসে। একদিন হেমা আনমনে বসেছিল। হঠাৎই তার কানে ভেসে আসে সমুদ্র কণ্ঠে একটা গান। এই গান আর গানের কণ্ঠ খুবই ভালো লাগে হেমার। হেমা মনোযোগ সহকারে গানটা শুনছিল। তখনই অন্নদা বাবুর কাশি শুরু হয়। এই কাশি তার অনেক দিনের সঙ্গী। অন্নদা বাবু কাশিটাকে এতদিন তেমন গুরুত্ব দেননি, কিন্তু কাশিটা আজ যেন বাড়াবাড়ি করছে। গায়ক গান থামায়। সে অন্নদা বাবুর কাছে আসে। সে আসলে পেশায় একজন ডাক্তার। অন্নদা বাবুকে চেক আপ করে 3 দিনের ওষুধ দেয়। ধীরে ধীরে ডাক্তার বাবুর সাথে এদের পরিচয় হয়। যাতায়াত শুরু হয়। ডাক্তার বাবু মাঝে মাঝে এসে বসে গান গায়। হেমা তার গান শুনে মুগ্ধ। একদিন তো ডাক্তারের গান শুনে হেমার চোখ দিয়ে বেয়ে নেমে আসে নোনা জল। গানটা বিরহের, প্রেম হারানোর যন্ত্রণা গানের প্রতিটা লাইনে ফুটে উঠেছে। এই গান হেমার মনের আঘাতকে আবার জাগিয়ে তোলে। তার কান্না দেখে ডাক্তার তাকে সান্ত্বনা দেয়। হেমার আঘাতকে কম করার চেষ্টা করে। সাথে ডাক্তার নিজের পরিচয় দেয়। তার নাম নলিনাক্ষ চট্টোপাধ্যায়। এক ঝড়ের রাতে 1 বছর আগে সে তার নব স্ত্রীকে হারিয়েছে। তার স্ত্রীর নাম কমলা দেবী। ওইদিকে রমেশকে চিঠি লিখে কমলা গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যায়, কিন্তু নিয়তি অন্য খেলা খেলছে। গঙ্গা তাকে ডুবায়নি। ঢেউয়ের ধাক্কায় কমলাকে তার সঠিক জায়গায় পৌঁছে দেয়। ভাসতে ভাসতে কমলা এসে পৌঁছায় কাশিতে। এখন ডাক্তার নলিনাক্ষ আর হেমার সন্ধ্যাটা একসঙ্গে গঙ্গার ঘাটে কাটে। জীবনে দুজনে গভীর আঘাত পেয়েছে। দুজনে এই আঘাত থেকে মুক্ত হতে চায়। এই চাওয়া দুজনকে আরো কাছাকাছি নিয়ে আসে। তাদের পরিবারও চায় দুজনে এক হোক, নতুন জীবন শুরু করুক তারা। তাই তাদের বিয়ের দিন ঠিক হয়। খুব তাড়াতাড়ি ডাক্তার আর হেমার বিয়ে হবে। রমেশও সবকিছু হারিয়ে কাশিতে চলে আসে। এখানে সে তার আসল স্ত্রী সুশীলার বিধবা মায়ের দেখা পায়। সুশীলার মা বলে, আমার মেয়ে সে ঝড়ের রাতে নদীতে ডুবে গিয়েছিল। 2 দিন পর তার লাশ নদীর ধারে ভেসে ওঠে। দুঃখ করো না, আমার মেয়ের ভাগ্যে সংসারের সুখ ছিল না। তুমিও সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করো। এইদিকে ডাক্তার নলিনাক্ষের মা এক অসহায় মহিলাকে কাজের জন্য বাড়িতে নিয়ে আসে। তার কাছ থেকে ডাক্তার নলিনাক্ষ জানতে পারে এক নারীকে গঙ্গার তীরে পাওয়া গেছে। তার স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এটা শুনে ডাক্তারবাবু স্মৃতি 1 বছর আগের ঘটনা ভেসে ওঠে। 1 বছর আগে গঙ্গাতে আমি আমার প্রিয়জনকে হারিয়েছিলাম। আজও আমি তার আওয়াজ শুনতে পাই। ঠিক মতো আজও আমি ঘুমাতে পারি না। সেই দিন ঝড়ের মধ্যে অন্য লোকেদের যদি বাঁচাতে না যেতাম, তাহলে হয়তো আমি আমার কমলাকে বাঁচাতে পারতাম। এই সব কথা কমলা জানালায় দাঁড়িয়ে শোনে। সে বুঝে যায় এই তার আসল স্বামী নলিনাক্ষ চট্টোপাধ্যায়। এরপর থেকে কমলা ডাক্তারবাবুর ঘরে প্রায় যাওয়া আসা শুরু করে। ডাক্তারবাবুও বিষয়টা লক্ষ্য করে, কিন্তু সে বুঝতে পারে না কে এই অপরিচিত মেয়েটি। একদিন ডাক্তারবাবু লক্ষ্য করে এই অপরিচিত মেয়েটি কিছু লুকোচ্ছে। ডাক্তার সে জিনিসটি দেখতে চাইলে তা সে প্রথমে দেখাতে চায় না। অনেক বলার পর সে ডাক্তারবাবুকে সেটা দেখায়। ডাক্তারবাবু দেখে খবরের
কাগজে ছাপানো সেই বিজ্ঞপ্তিটি। এই বিজ্ঞপ্তিটি দেখে ডাক্তারবাবুর কাছে সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যায়। এই অচেনা নারীটি আর অন্য কেউ নয়, 1 বছর আগে হারিয়ে যাওয়া তারই ভালোবাসা, তার স্ত্রী কমলা দেবী। হেমা গঙ্গার ধারে হাঁটতে হাঁটতে রমেশের দেখা পায়। রমেশও তাকে দেখতে পায়। এই সুযোগটা রমেশ হাতছাড়া করতে চায় না। যে মিথ্যা অপবাদ তার বুকে চেপে আসে সেটা আর সে বহন করতে পারছে না। তাই সমস্ত ঘটনা সে হেমাকে খুলে বলে। সব শুনে হেমা কোথাও রমেশের দোষ দেখতে পায় না। রমেশের প্রতি তার ভালোবাসা আবার জেগে ওঠে। ডাক্তারবাবুকে সে আর বিয়ে করতে চায় না। সে রমেশের কাছে ফিরে আসে। সবকিছু ঠিকঠাক হওয়ার পর রমেশ সেখান থেকে যাওয়ার আগে একবার কমলার সঙ্গে দেখা করতে চায়। কমলা আর নলিনাক্ষের সংসার দেখে রমেশের আনন্দে অশ্রু বেরিয়ে পড়ে। এরপর কলকাতায় ফিরে এসে হেমার সঙ্গে দেখা করতে যায়। হেমা তারই অপেক্ষায় বসে আছে। এই পর্যায়ে এসে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু আসলে কি কাহিনী এখানেই শেষ? মিলন কি তাদের মনের দ্বিধা দূর করতে পারবে? 4 জনের জীবন যে বৃত্ত দিয়ে বাঁধা, সেই বৃত্ত আবার ঘুরে আসবে না তো? তাদের নৌকা এখনো তীরে এসে পৌঁছাতে পারেনি। আবার এক বিশাল ঢেউ এসে ডুবিয়ে দিতে পারে তাদের নৌকা। তো কেমন লাগলো এক্সপ্লেনটি কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।